নমস্কার বন্ধুরা, গল্প সমগ্র চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত। আজ আপনারা শুনবেন শ্রী হেমেন্দ্র কুমার রায়ের লেখা জয়ন্ত মানিকের কাহিনী রত্নপুরের যাত্রী প্রথম পর্ব। গল্প পাঠে আমি সায়ক। গল্পটা যদি আপনাদের ভালো লাগে তাহলে অনুরোধ করব গল্প সমগ্র চ্যানেলটিকে লাইক, শেয়ার ও সাবস্ক্রাইব করতে। শুরু করছি শ্রী হেমেন্দ্র কুমার রায়ের লেখা রত্নপুরের যাত্রী প্রথম পর্ব। দুজনে চুপচাপ বসে আছে সামনাসামনি, যেন দুই নিষ্পদ কাঠের মূর্তি। জয়ন্ত আর মানিকের কথা বলছি। সম্মুখে টেবিলের ওপরে পাতা দাবা বোর্ডের ছক আর গুটি। জীবনে উত্তেজক ঘটনার অভাব হলে মাঝে মাঝে তারা দাবা বোর্ডের গুটিগুলো ধরে নাড়াচাড়া করে। বদ্ধ ঘরের ভেতরে বসে তারা পছন্দ করে কেবল এই খেলাকে। তাদের কাছে ঘটনার উত্তেজনার মধ্যে গিয়ে পড়ার অর্থই হচ্ছে মস্তিষ্ক চালানোর সুযোগ লাভ করা। যখন সে সুযোগের অভাব হতো তখন তারা অবলম্বন করত দাবা বোড়েদেরই। কারণ তাদের মত হচ্ছে খেলার মধ্যে একমাত্র দাবা বোড়ে খেলাই দেয় মস্তিষ্ক চালনার অবকাশ, এবং দাবা বোড়ে খেলা হচ্ছে যোদ্ধার খেলা। আর্য ও স্বাধীন ভারতবর্ষ যখন শক্তি সাধনার মন্ত্র জপ করত তখন বীর সমাজে দাবা বোড়ের সমাদর ছিল অত্যন্ত। কেবল ভারতবর্ষে নয়, সমরখন্দের দিগ্বিজয়ী তৈমুর লং এবং ইউরোপ জেতা নেপোলিয়নও ছিলেন দাবা বোড়ের ভক্ত। সেদিন মানিক যখন সুকৌশলে একটি বোড়ের চালে জয়ন্তের মন্ত্রীকে করে ফেলেছে একেবারে কোণঠাসা, তখন হঠাৎ বাড়ির সদর দরজার কড়া শব্দ হতে উঠল অত্যন্ত জোরে। মানিক বিরক্ত মুখে বললে, এমন অসময়ে কে আবার জ্বালাতে এলো? জয়ন্ত বললে, যেই আসুক, কিন্তু সে অত্যন্ত উত্তেজিত হয়েই এসছে। শুনছ না, লোকটা দু হাতে দুটো কড়া ধরে একসঙ্গে নাড়ছে, আর এত জোরে নাড়ছে যে মনে হচ্ছে তার দরজা খুলে দেওয়ার তোর সইছে না। ওই শোনো, কড়া নাড়া বন্ধ হলো, মধু বোধহয় দরজা খুলে দিলে। কয়েক সেকেন্ড পরেই মধু কোনো খবর দেওয়ার আগেই বৈঠকখানার ভেতরে বেগে প্রবেশ করলে একটি লোক। তার বয়স হবে বছর 30, শ্যামবর্ণ চেহারা, মাথায় সে না লম্বা না খাটো, বড় বড় চুল, মুখে গোঁফ ও ফ্রেঞ্চ কাট দাড়ি। পোশাক পরিচ্ছদ দেখলে লোকটিকে অবস্থাপন্ন বলেই মনে হয়, কিন্তু তার মুখ চোখের ভাব অতিশয় বিপন্নের মতো। তার শ্বাস প্রশ্বাসও পড়ছে খুব দ্রুত। জয়ন্ত একবার তার মাথা থেকে পা পর্যন্ত চোখ বুলিয়ে নিয়ে হাসতে হাসতে বললে, নমস্কার হরিহরবাবু, কি খবর? আগন্তুক সবিস্ময়ে এক পা পিছিয়ে পড়ে বললে, কি আশ্চর্য, আপনি কি আমাকে চেনেন? আগে না। তবে আমার নাম জানলেন কেমন করে? মন্ত্র বলে নয়, অতি সহজে। হাতের উল্কিতেই তো আপনার নাম লেখা রয়েছে। হরিহর নিজের হাতের দিকে তাকিয়ে বললে, ও তাই বলুন। জয়ন্ত বললে, কিন্তু হরিহরবাবু, আপনার এতটা উত্তেজিত হওয়া উচিত নয়। দিকবিদিক জ্ঞান হারিয়ে খানা ডোবায় ঝাঁপ খেতে কি আছে? অনায়াসে হাত কি পা ভাঙতে পারতেন। যাক, বিপদের ফাড়াটা আজ ঘড়ির কাছের ওপর দিয়ে চলে গেছে দেখছি। আবার সচকিত হয়ে উঠল হরিহরের চোখ। সে বললে, এটাই বা আপনি জানতে পারলেন কেমন করে? আজ মশাই আমার মাথা ঠিক নেই, আমি বিষম এক মুশকিলে পড়েছি। আপনার কাছে তাড়াতাড়ি আসবো বলে শর্টকাট করবার জন্য আমি একটা অন্ধকার সরু গলির ভেতরে ঢুকেছিলাম। সে গলির একদিকে ছিল খোলা নর্দমা। হঠাৎ আমার একখানা পা পড়ে যায় তারই মধ্যে। কোনো রকমের দেওয়াল ধরে নিজেকে আমি সামলে নিয়েছি, কিন্তু সেখানে নিশ্চয়ই আপনি হাজির ছিলেন না। জয়ন্ত মাথা নেড়ে বললে, না না, তবে এটা বর্ষাকাল নয়, রাস্তায় কাদা নেই, অথচ দেখছি আপনার বাঁ পায়ের ওপরে পাক আর ভিজে কাদার দাগ। আপনার হাত ঘড়ির কাঁচখানাও ভাঙা, আর কাপড়েরও নিচের দিকটা খানিকটা ছিঁড়ে গেছে। এইসব দেখেই কত কত আন্দাজ করতে পেরেছি। এখন যাক ওসব কথা, ওই চেয়ারখানায় বসতে আজ্ঞা হোক। হরিহর চেয়ারের উপরে বসে পড়ে সম্ভ্রম ভরা কণ্ঠে বললে, জয়ন্তবাবু, আপনার উপরে শ্রদ্ধা আমার আরও বেড়ে উঠল।
আপনার চোখ আর মন যে এত তাড়াতাড়ি দেখে আর বুঝতে পারে, আগে এটা জানতুম না। জয়ন্ত হেসে বলে বললে, আপনার মতিগতি প্রকৃতি নিয়ে এখনই আমি আরও কিছু কথা বলতে পারি, কিন্তু আপাতত ছেলে খেলায় সময় নষ্ট করার সময় আপনার নেই। বেশ বুঝছি, আপনি বড় অধীর হয়ে আমার কাছে ছুটে এসেছেন, কিন্তু ব্যাপার কি বলুন দেখি। হরিহর কাতর মুখে বললে, গুরুতর ব্যাপার জয়ন্তবাবু, গুরুতর ব্যাপার। আমার বাড়িতে এমন একটা অদ্ভুত কাণ্ড হয়ে গেছে, যার কোনো অর্থই আমি বুঝতে পারছি না। জয়ন্ত বললে, বেশ, তাহলে একেবারে গোড়া থেকেই সব কথা আমাকে খুলে বলুন, কিচ্ছু বাদ দেবেন না, খুঁটিনাটি পর্যন্ত আমি জানতে চাই। আমার বাবার নাম স্বর্গীয় হরেকৃষ্ণ মজুমদার। আমার পূর্বপুরুষরা বংশানুক্রমে ছিলেন ধনী জমিদার। যতদূর জানি তাদের অনেকেরই প্রচুর সম্পত্তির সঙ্গে ছিল এক একটি বিচিত্র খেয়াল। ধরুন আমার প্রপিতামহের কথা, তিনি সন্ন্যাসীও ছিলেন না, আর যাকে বলে বিষয় নিষ্প্রহ যোগী সাধক তাও ছিলেন না। তবু তিনি নিজের সমস্ত অবসরকালটা ব্যয় করতেন বড় বড় তান্ত্রিক সন্ন্যাসীর সঙ্গে আর সব সাধনা প্রভৃতির তান্ত্রিক অনুষ্ঠান নিয়ে। তারপর ধরুন আমার পিতামহের কথা, বিলাসিতার কোলে লালিত পালিত হয়েও সারা জীবন ধরেই তিনি দেশ বিদেশের বড় বড় পালোয়ানদের মাইনে করে রেখে নিজেও করে এসেছেন ব্যায়াম ও কুস্তি প্রভৃতির চর্চা, অথচ নিজে প্রকাশ্যে কুস্তি লড়ে কখনো বাহাদুর বলে নাম কেনবার চেষ্টাই করেননি। আমার বাবা শখের সন্ন্যাস বা শখের পালোয়ানির ধারার মারাননি বটে, কিন্তু তারও একটি অদ্ভুত খেয়াল ছিল, তিনি করতেন পুরাতত্ত্বের চর্চা। তাও এদেশি পুরাতত্ত্ব নয়, তাকে সমাচ্ছন্ন করে রেখেছিল প্রাচীন মিশরের অতীত রহস্য, এবং সেই রহস্য সাগরের তল খোঁজবার জন্যে তিনি যে প্রাণপণ চেষ্টা করে গিয়েছেন, তা ভাবলেও রীতিমতো বিস্মিত হতে হয়। বলেছি তার অর্থের অভাব ছিল না, বরং ছিল প্রাচুর্যই। আমার বয়স যখন 17-18 বছর, বাবা সেই সময় তার ধ্যানের দেশকে সচক্ষে দেয়াল করে দেখবার জন্য একেবারে মিশরে গিয়েই হাজির হয়েছিলেন। সেখানে গিয়ে তিনি যে কি দেখেছিলেন আর কি করেছিলেন তা আমি বলতে পারবো না, কারণ প্রাচীন মিশরের কোনো কথা জানবার আগ্রহ কোনোদিনই আমার হয়নি। তবে এইটুকুন আমি জানি, বাবা মিশরে গিয়ে বাস করেছিলেন সুদীর্ঘ 6 বছর। তারপর তার স্বাস্থ্যভঙ্গ হয় এবং দুরারোগ্য ব্যাধি নিয়ে তিনি ফিরে আসেন আবার কলকাতায়। আসবার সময় তিনি যেসব জিনিস সঙ্গে করে এনেছিলেন তার সম্পূর্ণ তালিকা দেওয়া আমার পক্ষে অসম্ভব। বিভীষণ সব দেবদেবীর মূর্তি, সুরক্ষিত কিছু বীভৎস হাজার হাজার বছরের পুরনো মানুষের মৃতদেহ, এমনই আরও অনেক কিছু। অধিকাংশ জিনিস দেখলেই আমার মন হয়ে উঠত বিদ্রোহী। তাই বাবার মৃত্যুর পরে সেগুলোকে আমি একটা ঘরের ভেতরে পুরো গুদামজাত করে রেখেছি। সেগুলোকে ফেলে দিতে পারলেই আমি হতুম বেশি খুশি, কিন্তু বাবার নিতান্ত আদরের জিনিস বলেই নিজের খুশি মতো কাজ করতে পারিনি। বাবার একটা পুস্তকাগারও ছিল, এবং তার অধিকাংশ পুস্তকই হচ্ছে মিশর সম্পর্কীয়। বইগুলি আমি আবর্জনা মতো সরিয়ে ফেলিনি, কারণ আমার নিজেরও বই পড়ার নেশা আছে, তাই সেগুলিকে আমার নিজেরই পুস্তকাগারের মধ্যে সাজিয়ে রেখেছি। কিন্তু মাঝে মাঝে সেসব বইয়ের পাতা উল্টাই এইমাত্র। মিশরের ভুতুড়ে দেবদেবী, শুকনো মরা আর শিল্পকলা প্রভৃতি কোনোদিনই আমাকে আকর্ষণ করতে পারেনি। ব্যাধি আক্রমণ করেছিল বাবা হৃদযন্ত্রকে। মিশর থেকে ফিরে শেষ পর্যন্ত তিনি একরকম শয্যার ওপরই বাস করে নিয়েছিলেন। যখন কিঞ্চিৎ সুস্থ থাকতেন তখনও মিশর সম্পর্কীয় পুস্তকাদি নিয়ে নাড়াচাড়া করা ছাড়া আর কিছুই করতে পারতেন না। এইভাবে প্রায় পঙ্গু অবস্থায় দীর্ঘ 4 বছর কাটিয়ে বাবার অবস্থা হয়ে উঠল একেবারে শোচনীয়। ডাক্তাররা তাকে জবাব দিয়ে গেলেন এবং বলে গেলেন যে কোনো দিন যে কোনো মুহূর্তে তার মৃত্যু হবে। তাই হলো। গভীর রাত্রে একদিন বিছানায় শুয়ে ঘুমিয়ে আছি, হঠাৎ শ্রী আমার ঘুম ভাঙিয়ে জানিয়ে দিলেন বাবার অবস্থা অত্যন্ত খারাপ, তিনি বারবার আমার নাম ধরে ডাকাডাকি করছেন। তাড়াতাড়ি তার বিছানার পাশে গিয়ে যখন দাঁড়ালুম তখন তিনি কথা কইবার শক্তি প্রায় হারিয়ে ফেলেছেন। তবু সেই অবস্থায় তিনি প্রাণপণ চেষ্টা করে হাঁপাতে হাঁপাতে অতি কষ্টে বললেন, হরু, আমার বিছানায় এই যে মিশরের ইতিহাসখানি রয়েছে,
এখানে তুমি পরম যত্নে খুব সাবধানে রেখে দিও। এর মধ্যে আছে কুবের ভাণ্ডারের চাবি। দেখো, এই বই কখনো যেন হাতছাড়া করো না। এই হচ্ছে বাবার শেষ কথা। এর মিনিট খানেক পরেই তিনি অন্তিম নিঃশ্বাস ত্যাগ করেন। তারপর 2 বছর কেটে গেছে। আজ আমি ঠিক দরিদ্র না হলেও নিজেকে ধনী বলেও মনে করতে পারি না, কারণ অর্থাভাবে মাঝে মাঝেই বড় কষ্ট পাই। প্রপিতামহের পিতামহের ও পিতার বহু ব্যয়সাধ্য খেয়াল চরিতার্থ করতে করতে শ্রান্ত বিরক্ত হয়ে আমাদের কুললক্ষ্মী আজ হয়তো বাড়ির বাইরেই পা বাড়িয়ে দিয়েছেন। যখন বড়ই অর্থকষ্ট পড়ি তখন বাবার শেষ কথাগুলি স্মরণ করে প্রাচীন মিশরে সেই ইতিহাসখানি নিয়ে নাড়াচাড়া করি। তার মধ্যে আছে নাকি কুবের ভাণ্ডারের চাবি। আমার চক্ষু তাকে আবিষ্কার করতে পারিনি। ইতিহাসের গ্রন্থখানি হচ্ছে প্রকাণ্ড, তার পৃষ্ঠা সংখ্যা প্রায় 1000। আমি বারবার তার প্রত্যেক পাতাখানি উল্টে পাল্টে দেখেছি, এমনকি বইখানি পাঠও করেছি বারংবার। কিন্তু সে হচ্ছে একখানি অতি সাধারণ ইতিহাস। কুবেরের ভাণ্ডারের সঙ্গে তার কোনো রকম সম্পর্ক আছে বলে সন্দেহ করবার কোনোই উপায় নেই। কেবল তার স্থানে স্থানে মুদ্রিত মানচিত্রের মধ্যে মাঝে মাঝে দেখা যায় হাতে টানা লাল কালির রেখা। সম্ভবত এই রেখাগুলি টেনেছিলেন আমার বাবাই, কিন্তু রেখাগুলির ভেতর থেকেও আমি কোনো অর্থের সন্ধান পাইনি। শেষটা স্থির করলুম, মৃত্যুকালে বাবার রুগ্ন মস্তিষ্ক বোধহয় বিকৃত হয়ে গিয়েছিল, এবং আমার কাছে যে কথাগুলি তিনি উচ্চারণ করেছিলেন তা ব্যাধির প্রলাপ ছাড়া আর কিছু নয়। তবু মনে কেমন একটা খটকা লেগেই রইল। অবহেলা না করে বইখানিকে তুলে রাখলাম আমার আলমারির ভেতরে। এতক্ষণ ধরে আমি খালি গোড়ার কথাই বললাম, কিন্তু এইবারে যা বলবো তাই হচ্ছে আমার আসল বক্তব্য। জয়ন্তবাবু, এখন থেকে আমার প্রত্যেক কথাই আপনি মন দিয়ে শুনলে আমি অত্যন্ত বাধিত হব। পরশুদিন বিকেলে আমার পাঠাগারে বসে আছি, হঠাৎ বেয়ারা এসে খবর দিলে একজন বিদেশি লোক আমার সঙ্গে দেখা করতে চায়। আমি তাকে ডেকে আনতে বললুম। যে লোকটি ঘরের ভেতরে প্রবেশ করলে তার দেহ যেমন লম্বা তেমনি চওড়া। তার বয়স হয়তো 50-এর কম নয়, কিন্তু তাকে দেখলেই বুঝতে বিলম্ব হয় না যে এখনও লোকটির দেহে আছে অসাধারণ পাশবিক শক্তি। তার পরনে খুব দামি ইংরেজি পোশাক, রঙও সাহেবদেরই মতো সাদা। কেবল তার মাথার লাল ফেজ টুপিটা দেখলেই বোঝা যায় সে ইউরোপীয় নয়, ভারতের বাইরেকার কোনো দেশের মুসলমান। আমি তার দিকে অবাক হয়ে তাকিয়ে আছি দেখে আগন্তুক একটু হেসে ইংরেজিতে বললেন, আপনি বোধহয় আমার মতো মূর্তিকে এখানে দেখবার আশা করেননি, কিন্তু আপনার নাম জিজ্ঞাসা করতে পারি কি? বললুম, হরিহর মজুমদার। আপনি কি মিস্টার হরেকৃষ্ণ মজুমদারের কেউ হন? আমি তার একমাত্র পুত্র। আপনি মিস্টার মজুমদারের পুত্র? বড়ই আনন্দিত হলুম। আমি আপনার বাবার সঙ্গে দেখা করতে এসেছি। মিস্টার মজুমদার হচ্ছেন আমার অতি প্রিয় পুরাতন বন্ধু। অনুগ্রহ করে একবার কি তাকে জানাবেন যে ফুয়াদ পাশা এসেছে তার সঙ্গে দেখা করতে? আমি বললুম, আমার বাবা আর ইহলোকে বর্তমান নেই। বর্তমান নেই? বলেন কি? ফুয়াদ হতাশভাবে একখানা চেয়ারের উপরে বসে পড়ল। আমি বললুম, আজ 2 বছর হলো বুকের অসুখে আমার বাবা মারা পড়েছেন। ফুয়াদ খানিকক্ষণ স্তব্ধ হয়ে বসে রইল, তারপর ধীরে ধীরে বললে, ইজিপ্ট থেকে আমি এসেছি ভারতবর্ষে ভ্রমণ করতে। কলকাতায় আমার আসবার কথা ছিল না, কিন্তু তবু এখানে এসেছি তার একমাত্র কারণ হচ্ছে মিস্টার মজুমদারের বন্ধুত্বের আকর্ষণ। কিন্তু এখন দেখছি আমার কলকাতায় আসাটা একেবারেই ব্যর্থ হলো। ফুয়াদ বাবার পুরাতন বন্ধু শুনে তার দিকে আমার মন যে আকৃষ্ট হলো সেটা আর বলাই বাহুল্য। তার সঙ্গে বাবার কথা নিয়ে অনেকক্ষণ আলোচনা করলাম, এবং তার মুখ থেকে শুনলাম বাবার মিশর অভিযানের নানা কাহিনী। অতীত মিশর সম্বন্ধে বাবার গভীর জ্ঞানের কথা নিয়েও আমার কাছে সে অনেক প্রশংসা করলে। কথা কইতে কইতে হঠাৎ তার চোখ আমার একটা আলমারির উপরে গিয়ে কিছুক্ষণ স্থির হয়ে রইল। তারপর সে আমার দিকে ফিরে জিজ্ঞেস করলে,
ওই বইখানা দেখছি মিশরের ইতিহাস। ওরকম বই পড়বার আগ্রহ আপনারও আছে নাকি? আমি বললুম, আমার নিজের বিশেষ কোনো আগ্রহ নেই। ও বইখানা হচ্ছে আমার স্বর্গীয় পিতৃদেবের। ফুয়াদ বললে, বইখানা আমি একবার দেখতে পারি কি? নিশ্চয়ই। আমি উঠে দাঁড়িয়ে আলমারি খুলে বইখানা বার করে ফুয়াদের দিকে এগিয়ে দিলাম। ফুয়াদ প্রায় 15 মিনিট ধরে বইখানার পাতার পর পাতা উল্টাতে লাগলো। তারপর মুখ তুলে বললে, মিস্টার মজুমদার, আমি আপনার পিতার মতো পুরাতত্ত্ববিদ নই বটে, কিন্তু স্বদেশের ইতিহাস পড়তে বড়ই ভালোবাসি। এই বইখানা এখন দুর্লভ, বাজারে সহজে কিনতে মেলে না। যখন বলছেন মিশর সম্বন্ধে আপনার বিশেষ কোনো আগ্রহ নেই, তখন কি এই বইখানি অনুগ্রহ করে আমায় দান করবেন? অবশ্য যদি আপনি কিছু মনে না করেন, তাহলে অতিরিক্ত মূল্য দিয়েও আমি এখানে কিনতে রাজি আছি। আমি বললুম, মৃত্যুশয্যায় বাবা ওখানে নিজের হাতে আমাকে উপহার দিয়ে গিয়েছেন। ওর প্রতি আমার বিশেষ একটু মমতা আছে। কাজে ও বইখানি পৈতৃক সম্পত্তির মধ্যেই আমি নিজের কাছে রক্ষা করতে চাই। ফুয়াদ তবু ছাড়লে না, বললে, ও কেতাবের যা দাম, আমি তার চেয়ে 10 গুণ বেশি মূল্য দিতে প্রস্তুত। বলেন তো, তার চেয়েও বেশি দিতে পারি? আপনি কি আমার কথা রাখবেন না? আমি বললুম, আমাকে আর অনুরোধ করে লজ্জা দেবেন না। ও বইখানি আমার পিতার শেষ স্থান। 100 ঘন্টা বেশি দাম দিলে ওখানে বিক্রয় করা আমার পক্ষে অসম্ভব। আশা করি আমার মন বুঝে আপনি আমাকে ক্ষমা করবেন। ফুয়াদ কোনো জবাব দিলে না। গম্ভীরভাবে বসে বইখানি নিয়ে খানিকক্ষণ নাড়াচাড়া করলে। তারপর হঠাৎ উঠে দাঁড়িয়ে বললে, মিস্টার মজুমদার, আবার বইখানি কিনতে চেয়ে আমি আর আপনার সেন্টিমেন্টে আঘাত দেব না। আজ তাহলে আসি, বিদায়। বলে সে ঘরের ভেতর থেকে বেরিয়ে গেল। মিশরেরই ইতিহাসখানির ওপরে ফুয়াদ পাশার অতিরিক্ত আগ্রহ দেখে আমার কৌতূহল আবার জেগে উঠল। বারবার মনে পড়তে লাগলো মৃত্যুশয্যায় পিতৃদেবের সেই উক্তি, এই বইখানি অতি সাবধানে রক্ষা করো, এর মধ্যে আছে কুবের ভাণ্ডারের চাবি। ফুয়াদ কি সে দুর্লভ চাবির সন্ধানে সুদূর মিশর থেকে কলকাতায় এসে হাজির হয়েছে? সে কি পুস্তকের গুপ্ত কথা কোনো গতিকে আবিষ্কার করতে পেরেছে? নইলে এই পুস্তকের জন্য সে যে কোনো মূল্য দিতে রাজি হলো কেন? পুস্তকখানা কি সত্যি দুর্লভ? টেবিলের ওপরই ছিল আমার টেলিফোন। তৎক্ষণাৎ কলকাতার এক বিখ্যাত ইংরেজ প্রকাশককে ফোনে ডাকলুম। তাকে ইতিহাসের ও তার গ্রন্থাকারের নাম জানিয়ে জিজ্ঞাসা করলুম, বাজারে এই বইখানি কি কিনতে পাওয়া যায়? উত্তরে জানলুম, তার ঘরে এই ইতিহাসের 10খানি কপি বিক্রয়ের জন্য মজুত আছে। তাহলে বইখানি দুষ্প্রাপ্য নয়। হয় ফুয়াদে খবর রাখে না, নয় সে মিথ্যে কথা বলেছে। বইখানি ভালো করে আবার পরীক্ষা করবার জন্য সঙ্গে নিয়ে ওপরে উঠলুম। সে রাত্রে আহারাদির পর শয়ন না করে বইখানিকে নিয়ে আবার নিযুক্ত হয়ে রইলাম। কিন্তু প্রায় শেষ রাত পর্যন্ত অনেক মাথা খাটিয়ে এবং অনেক চেষ্টা করেও কোনো নতুন তথ্যই আবিষ্কার করতে পারলাম না। শেষটা শ্রান্ত ও বিরক্ত হয়ে বইখানাকে টেবিলের ওপরে ফেলে রেখেই শয্যায় গিয়ে আশ্রয় গ্রহণ করলুম। কাল রাতেও আরেকবার চেষ্টা করেছিলাম, কিন্তু কি যে এই পুস্তকের গুপ্ত কথা তা রয়ে গেল যে তিমিরে সেই তিমিরেই। উল্টে আমার ধারণা হলো এই কেতাবের মধ্যে কোনো গুপ্ত রহস্যই নেই। হয়তো ফুয়াদের দেশে বইখানেই পাওয়া যায় না, তাই এখানেকে লাভ করবার জন্য তার মনে এরকম লোভের উদয় হয়েছে। মিশরের ইতিহাস নিয়ে মাথা না ঘামিয়ে ঘুমিয়ে পড়লুম। কতক্ষণ ঘুমিয়েছিলুম জানি না, কিন্তু ঘুম ভেঙে গেল আচম্বিতে। আমার ঘুম অত্যন্ত সজাগ। বাড়ির কোথাও একটু শব্দ হলে তখনই আমি জেগে উঠি। বিছানার উপরে উঠে বসে ভাবতে লাগলুম, কেন আমার ঘুম ভাঙল? ব্যাপার কি? বাড়িতে চোর টোর আসেনি তো? শয্যা ছেড়ে দরজা খুলে বাইরের বারান্দায় এসে দাঁড়ালাম। তারপর মুখ নামিয়ে তাকালুম নিচের দিকে। আমার উঠোনের এক প্রান্তে ছিল পাঠাগার। নিচের দিকে তাকিয়ে দেখতে পেলুম দীর্ঘ একটা আলোক রেখা উঠোনের উপরে এসে পড়েছে। বুঝতে দেরি হলো না যে নিশ্চয়ই কেউ আমার পাঠাগারে ঢুকে আলো জ্বেলে দিয়েছে, আর এই আলোক রেখাটা আসছে
পাঠাগারের খোলা দরজার ভিতর দিয়ে। ঢং করে বাজলো রাত 3টে। এত রাত্রে আমার পাঠাগারের ভিতরে ঢুকলো কে? চোর। ঘরের কোণ থেকে মোটা এক গাছা লাঠি নিয়ে পা টিপে টিপে সিঁড়ি দিয়ে নিচে নামতে লাগলো। কিন্তু একতলায় নেমে সবিস্ময়ে দেখলুম উঠোনের উপর থেকে আলোক রেখা অদৃশ্য হয়েছে। পাঠাগার অন্ধকার। চোরেরা তাহলে আমার সাড়া পেয়েছে। উঠানের আলো সুইচ ছিল অন্যদিকে। পাছে অন্ধকারে কেউ আমাকে আক্রমণ করে সেই ভয়ে লাঠি কাচানা বাগিয়ে ধরে আমি আলো সুইচের দিকে এগিয়ে গেলুম পরম সাবধানে। উঠোনের আলো জ্বাললুম। কোনো দিকে কেউ নেই। কিন্তু তারপর তাড়াতাড়ি পাঠাগারের কাছে এসে দেখি ঘরের দরজা খোলা। তাহলে নিশ্চয়ই এখানে কেউ এসেছিল। পাঠাগারে ঢুকে আবার আলো জ্বাললুম। ঘরের চারিদিকে তীক্ষ্ণ দৃষ্টিতে তাকিয়ে দেখলুম, কিন্তু এখানে চোরের আবির্ভাবে কোনো লক্ষণই নজরে পড়ল না। যেখানকার যা জিনিস সমস্তই ঠিক আছে। বুঝলুম আমার সারা পেয়ে চোর সরে পড়েছে, তাড়াতাড়িতে কিছুই নিয়ে যেতে পারিনি। তারপর পাঠাগারের দরজার কুলুপটা পরীক্ষা করে দেখলুম কুলুপ ভাঙা। তাহলে এই কুলুপ ভাঙা শব্দেই আমার ঘুম ভেঙে গেছে। কিন্তু চোর কোন দিক দিয়ে এসেছে আর কোন দিকেই বা পালিয়েছে? সদরের কাছে এসে দেখি দরজা ভেতর থেকে বন্ধ করা রয়েছে। চারিদিকে আরও খানিক মিথ্যা খোঁজাখুঁজি করে শেষটা হতবম্বের মতন আবার উপরে উঠে এলাম। শোবার ঘরে ঢুকে দরজাটা ভেতর থেকে বন্ধ করে আলোটা নিভিয়ে দিতে যাচ্ছি, এমন সময় হঠাৎ টেবিলের দিকে তাকিয়ে আমার চক্ষু হয়ে উঠল সচকিত। ওই টেবিলের ওপরে ছিল মিশরের সেই ইতিহাস, কিন্তু বইখানা এখনো টেবিলের উপরে নেই। বুকটা ধরাস করে উঠল। প্রথমে ভাবলুম হয়তো তন্দ্রার ঘুলে বইখানা আমি অন্য কোথাও রেখে ঘুমিয়েছি। পাগলের মতো ঘরের এখানে ওখানে এখানে, এমনকি যেসব জায়গায় আমার পক্ষে বইখানা রেখে দেওয়া অসম্ভব সেসব স্থানেও খুঁজতে বাকি রাখলুম না। কিন্তু কোথাও নেই মিশরের সেই ইতিহাস। তবে কি আমি যখন উঠানের আলো জ্বালবার জন্য অন্যদিকে গেছিলাম তখন সেই ফাঁকে অন্ধকারে চোর এসে উঠেছে বাড়ির উপরে? কিন্তু ওপর থেকে আমার নিচে নামলো কোন পথে? সে বাড়ির ছাদে উঠিয়ে লেখেনি তো? টর্চ ও লাঠি হাতে করে বেগে ছাদের উপরে গিয়ে উঠলাম, কিন্তু সেখানে কেউ কোথাও নেই। তারপর এদিকে ওদিকে আলো ফেলে হঠাৎ একদিকে তাকিয়ে দেখতে পেলুম ছাদের উপর থেকে বাইরে নেমে গিয়েছে দীর্ঘ এক দড়ি সিঁড়ি। চোর তাহলে এই পথ দিয়ে অদৃশ্য হয়েছে। কিন্তু এ কি আশ্চর্য কাণ্ড! গৃহস্থের সঙ্গে চোরেদের সম্পর্ক চিরদিনই ঘনিষ্ঠ। এমন বাড়ি বোধহয় নেই যেখানে হয়নি চোরের আবির্ভাব। চোর আসে চুরি করতে, আসে চুরি করে এমন সব দ্রব্য যার বাজার দর আছে। আর আমার বাড়িতে এই চোর এসেছে কি চুরি করতে? একখানা সাধারণ কেতাব, এবং সে কেতাবও হচ্ছে যে শ্রেণীর কোনো বিশেষজ্ঞ পণ্ডিত ছাড়া আর কেউ যা উল্টেও দেখতে চাইবে না। আবার বাবার সাবধানবাণী স্মরণ হলো। সঙ্গে সঙ্গে বুঝতে পারলাম এ কোনো সাধারণ চোরের কাজ নয়। এ চোর আমার বাড়িতে এসেছে কেবলমাত্র ওই কেতাবখানায় হস্তগত করবার জন্যে। তারপরই হঠাৎ মনে পড়ল ফুয়াদ পাশার কথা। এই বইখানি সে যে কোনো মূল্যে ক্রয় করতে প্রস্তুত ছিল। এখানে পাবার জন্য তার লোভ ছিল অত্যাধিক। তবে কি ফুয়াদি নিজে এসে কিংবা কোনো লোককে লাগিয়ে বইখানিকে আমার বাড়ি থেকে সরিয়ে ফেলেছে? হায় হায়, তবে কি আমি হাতে পেয়েও হারিয়ে ফেললাম এই অজানা কুবের ভাণ্ডারের চাবি? ব্যাপারটা যতই তলিয়ে ভাবতে লাগলাম আমার মনে এই বিশ্বাস ততই প্রবল হয়ে উঠল যে ফুয়াদ ছাড়া আর কেউ এই চুরির জন্য দায়ী নয়। আমি যে গুপ্ত কথা এত চেষ্টা তো আবিষ্কার করতে পারিনি, ফুয়াদ হয়তো তার রহস্য সম্পূর্ণ রূপে জানে। কিন্তু সেই রহস্যের চাবি ছিল আমার কাছে, যার অভাবে এতদিন সে কিছুই করতে পারিনি। আমার জিম্মা থেকে চাবিটি গিয়েছে আজ তারই জিম্মায়। এইসব ভাবতে ভাবতে ভোর হয়ে গেল, কিন্তু আমার চিন্তা সকলের কোনোই কুল কিনারা পেলুম না। জয়ন্তবাবু, তারপর আপনার কথা মনে পড়ল হঠাৎ। বহু লোকের মুখেই অনেকদিন থেকে শুনে আসছি অপরাধের ক্ষেত্রে আপনার শক্তি নাকি ঐন্দ্রজালিকের মতন। তাই পাগলের মতো ছুটতে ছুটতে আপনার কাছে এসে পড়েছি। এখন আমার ভার আপনাকে গ্রহণ করতেই হবে। আপনি না বললেও আমি কিছুতে আপনাকে ছাড়ব না।
এই পর্যন্ত বলে চুপ করলে হরিহর। জয়ন্ত খানিকক্ষণ চুপ করে থেকে ধীরে ধীরে বললে, হরিহরবাবু, আপনার কাহিনী শুনলাম। ঘটনাটা রহস্যময় বটে, আর রহস্য আমি ভালোবাসি। কিন্তু এই চুরির মধ্যে কোনো রহস্যই নেই। যা কিছু রহস্য আছে আছে সেই প্রাচীন মিশরের ইতিহাস গ্রন্থের মধ্যে। এই চোরকে বোধহয় আমি খুব শীঘ্রই ধরে দিতে পারবো। কিন্তু সেখানেই আপনি যদি এই নাটকের ওপরে জবনিকাপাত করতে চান, তাহলে আমি আপনাকে সাহায্য করতে প্রস্তুত নই। হরিহর জিজ্ঞাসা করলে, আপনি আমাকে কি করতে বলেন? আপনি যা বলবেন আমি তাই করতে রাজি। আপনি মিশরে যেতে রাজি আছেন? মিশরে? হ্যাঁ হ্যাঁ, মিশরে। আমি বেশ বুঝতে পারছি ওই ইতিহাস গ্রন্থের ভেতরে রহস্যের চাবিকাঠি থাকলেও আসল কুবের ভাণ্ডার আছে মিশরের যে কোনো স্থানে। আমি যদি বইখানি উদ্ধার করতে পারি, তবে চাবিটিকে খুঁজে বার করতে পারবো বলে মনে হচ্ছে। কিন্তু কেবল সেই চাবি নিয়ে আমি খুশি হতে পারবো না। কোন দেশের কোন ভাণ্ডারের কোন কুলুপে লাগে সেই চাবিটা, সেটা না দেখে আমি কিছুতেই ছাড়বো না। হয়তো আমাদের আজকে যেতে হবে মিশরের দিকে। পারবেন আপনি আমাদের সঙ্গে যাত্রা করতে? হরিহর কিছুক্ষণ নীরব হয়ে ভাবতে লাগলো। তারপর বললে, যদি কুবের ভাণ্ডারের সন্ধান পাই, তাহলে আপনার সঙ্গে আমি সারা মরুভূমিতেও যেতে রাজি আছি। আজকেই? আজকেই। জয়ন্ত কয়েক মিনিট স্তব্ধ হয়ে বসে রইল। তারপর হঠাৎ উঠে দাঁড়িয়ে বললে, হয়েছে হয়েছে, হরিহরবাবু, আপনি মানিকের সঙ্গে বসে খানিকক্ষণ গল্পগুজব করুন। আমি ফিরে না আসা পর্যন্ত এখান থেকে নড়বেন না। মানিক, ড্রয়ার থেকে আমার মানিব্যাগটা বার করে দাও। তারপর মধুকে বলে এসো সেই জন্য ড্রাইভারকে আমার গাড়িখানা এখনই বার করতে বলে, ততক্ষণ আমি জামাকাপড় পরে নিই। আমি কর্তব্য স্থির করে ফেলেছি। ঘন্টা দুই পরে জয়ন্ত আবার ফিরে এলো, নিজের রূপোর নস্যদানি থেকে ঘন ঘন নস্য নিতে নিতে। মানিক বুঝলে শুভ লক্ষণ। সে জানে খুব খুশি না হলে জয়ন্ত নস্য নেয় না। সে হাসি মুখে বললে, শিকারি, তোমার শিকার ধরতে পেরেছ নাকি? জয়ন্ত একখানা ইজি চেয়ারে বসে হেলে পড়ে সামনের দিকে দুই পা ছড়িয়ে দিয়ে বললে, শিকার ধরিনি বন্ধু, তবে শিকারের গন্ধ পেয়েছি বটে। মানিক বললে, একটু ব্যাখ্যা করে বললে বুঝতে পারি। জয়ন্ত দুই চোখ মুদে ফেলে বললে, হরিহরবাবু, আমি যা ভেবেছি তাই। এ বইখানি এতদিন আপনার কাছেই পড়েছিল, এই জন্যে কারোর কোনো মাথা ব্যথাই হয়নি। কিন্তু আপনার বাড়িতে যেই মিশরবাসী ফুয়াদ পাশার আবির্ভাব, অমনি প্রাচীন মিশরের ইতিহাস গেল উড়ে। সুতরাং এ চুরি যে ফুয়াদ কিংবা তার নিযুক্ত কোনো চোরের কীর্তি, সে বিষয়ে আর কোনো সন্দেহ নেই। চোর সম্বন্ধে যখন নিশ্চিন্ত হলাম, তখন আমি চোরের মনোভাবটা আন্দাজ করার চেষ্টা করলাম। সে সুদূর মিশর থেকে নদী সাগর পেরিয়ে বাংলার রাজধানী পর্যন্ত ছুটে এসেছে কেবল ওই বইখানির লোভে। সুতরাং ইষ্টসিদ্ধি করেই সে যে আবার স্বদেশের দিকে ধাবমান হবে, এটা খুব সহজ আর স্বাভাবিক কথা। আর সে যে আজকে প্রথম সুযোগই কলকাতা ছেড়ে পালাবার চেষ্টা করবে, সে বিষয়েও যুক্তির অভাব নেই। ফুয়াদ যে নির্বোধ নয়, এটুকু আমাদের অনুমান করে নেওয়া উচিত। সে জানে যে চুরি হওয়ার সঙ্গে সঙ্গেই আপনি পুলিশে খবর দেবেন। সে হচ্ছে বিদেশি লোক, তার পক্ষে এই অজানা শহরে লুকিয়ে থাকা সম্ভব নয়। পুলিশের সতর্ক দৃষ্টি তার মতো বিদেশিকে খুব সহজেই আবিষ্কার করে ফেলবে। এমন ক্ষেত্রে লুপ্তরোদ্ধার করে প্রথম সুযোগেই এই বিপজ্জনক নগরকে ত্যাগ করে সে আবার লম্বা দিতে চাইবে। এটুকু হিসাব করেই এখনই আমি কোথায় গেছিলাম জানেন? হাওড়া স্টেশনে। অন্য লোকের পালাবার জন্য এখানে অন্যান্য পথ খোলা আছে বটে, কিন্তু ফুয়াদ হচ্ছে মিশরের বাসিন্দা। প্রথমেই সে পালাবার চেষ্টা করবে বোম্বাইয়ের দিকে, তারপর সেখান থেকে উঠবে গিয়ে স্বদেশগামী জাহাজে। তাই আমি হাওড়া স্টেশনে যথাস্থানে গিয়ে খোঁজ নিলাম যে বোম্বাইয়ের ট্রেনে ফুয়াদ পাশা নামে কোনো যাত্রী নিজের জন্য বাথ রিজার্ভ করেছে কিনা। হ্যাঁ, আমার অনুমান ব্যর্থ হয়নি হরিহরবাবু। অনুসন্ধানের ফলে জানা গেল আজই সন্ধ্যায় ফুয়াদ পাশে নামে জনৈক ব্যক্তি বোম্বে মেলের দ্বিতীয় শ্রেণীর এক কামরায় উঠে বোম্বাইয়ের দিকে যাত্রা করবে। মানিক বললে, তুমি সফল হয়েছে শুনে সুখী হলুম, কিন্তু ফুয়াদ যদি কোনো বার্থ রিজার্ভ না করতো?
তাহলে হরিহর বাবুকে নিয়ে সন্ধ্যার সময় আমরা যেতুম হাওড়া স্টেশনে, দেখতুম ফুয়াদ বোম্বে মেলে আরোহণ করে কিনা। এখন তুমি কি করতে চাও জয়ন্ত? আজ সন্ধ্যায় বোম্বাই যাত্রা করতে চাই। অন্য কামরায় আমিও 3টে বাথ রিজার্ভ করে রেখেছি। তারপর? তারপর ফুয়াদের সঙ্গে আমরাও চাপবো মিশরগামী জাহাজে। এটুকু সময়ের মধ্যে আমরা প্রস্তুত হতে পারবো? এটুকু সময়? পলাশির ক্ষেত্রে বাংলা, বিহার, উড়িষ্যা জয় করতে ক্লাইভ কতটুকু সময় লেগেছিল? কতটুকু সময় লেগেছিল ওয়াটারলুর ক্ষেত্রে দিগ্বিজয় নেপোলিয়নের জীবনব্যাপী স্বপ্নে ছুটে যেতে? যথেষ্ট সময় আছে মানিক, আমাদের আছে যথেষ্ট সময় আছে। জড়তা ত্যাগ করো, উঠে দাঁড়াও, প্রস্তুত হও। হরিহরবাবু, আপনিও বাড়ির দিকে দ্রুত পদচালনা করুন, চটপট তৈরি হয়ে নিন। হরিহরবাবু দ্বিধাজড়িত কণ্ঠে বললে, কিন্তু। আবার কিন্তু কিসের? আপনি বলছেন আমরাও ফুয়াদের সহযাত্রী হব? হ্যাঁ। কিন্তু ফুয়াদ আমাকে চেনে, আমাকে দেখলেই তার সন্দেহ হবে। আত্মরক্ষার জন্য সে যদি চোরাই মাল নষ্ট করে ফেলে, তাহলে কি হবে জয়ন্তবাবু? জয়ন্ত হাসতে হাসতে মাথা নেড়ে বললে, আপনার বুদ্ধি আছে দেখে সুখী হলুম, কিন্তু ভুলে যাচ্ছেন কেন? আমারও বুদ্ধির ভারে মা ভবানী বর্তমান নেই। ও কথা আমিও ভেবে দেখেছি, আর একটা উপায়ও স্থির করেছি তার জন্যে। কি উপায়? আপনি ছদ্মবেশ ধারণ করবেন। ছদ্মবেশ? হ্যাঁ, ফুয়াদ আপনাকে মাত্র একদিন কিছুক্ষণের জন্য দেখবার সুযোগ পেয়েছে। এটা তো জানেন, এক দেশের লোক আর এক দেশের লোকের মুখ একবার মাত্র দেখে ভালো করে মনে রাখতে পারে না। তার উপরে আপনি পরবেন সাহেবি পোশাক, আর আপনার চোখে থাকবে রঙিন চশমা। কামিয়ে ফেলবেন আপনার ওই গোপ আর ফ্রেঞ্চ কাট দাড়ি। তারপর ফুয়াদের সাধ্য কি যে আপনাকে আবার চিনতে পারবে? বুঝেছ মানিক, আমরাও আর বাঙালি থাকবো না। আমি হব সীমান্তের পাঠান, আর তুমি হবে বোম্বাইবাসী কোনো ভদ্রলোক। হরিহরবাবু কি বলেন? এ বন্দোবস্ত কি মন্দ? হরিহর তবু যেন মনের ভেতর থেকে জোর পেলে না। হাসতে হাসতে বললে, বন্দোবস্ত তো মন্দ নয়, অনেকটা শোনাচ্ছে ডিটেকটিভ উপন্যাসের মতন। কিন্তু এটাই আমার মাথায় আসছে না যে ফুয়াদের পেছনে পেছনে ছুটে আমরা কি করব। ট্রেনে কি জাহাজে উঠে কিংবা মিশরে নেমে আমরা কি জোর করে তার কাছ থেকে বইখানি আবার কেড়ে নেব? জয়ন্ত বললে, আহা হা হরিহরবাবু, পালা শুরু হওয়ার আগেই অতটা ভাবিত হচ্ছেন কেন? আপনি যখন আমাকে অবলম্বন করেছেন, তখন মস্তিষ্ক চালানোর ভারটা আমার ওপরই অর্পণ করুন না। মানিককে জিজ্ঞেস করলেই জানতে পারবেন, অবস্থা বুঝে ব্যবস্থা করতে পারি বলে আমার কিঞ্চিত খ্যাতি আছে। আমি বুনো হাসির পেছনে ধাবিত হব না, এ বিষয়ে নিশ্চিন্ত থাকুন। হরিহর বললে, কি করে নিশ্চিন্ত হই জয়ন্তবাবু? আপনাদের চিন্তা নেই, কারণ আপনারা এইসব কাজেরই কাজী। কিন্তু আমি ব্যস্ত হয়ে উঠছি নিজের কথা ভেবে। বিদেশ বিভুঁইয়ে যদি কোনো গুরুতর বিপদে পড়ি, আমরা আপনাকে উদ্ধার করব। বাপ হই হরিহরবাবু, সাহসের অভাব হলেই বিপদের ভয় বাড়ে, আর বিপদ এলেই বেড়ে ওঠে আমার শক্তি আর আমার বুদ্ধি। হরিহর একটা নিঃশ্বাস ফেলে বললে, বেশ, কপালে যা আছে তাই হবে। দেখছি আপনাদের সঙ্গে যাওয়া ছাড়া আমার কোনো উপায় নেই। বন্ধুরা, এতক্ষণ আপনারা শুনছিলেন শ্রী হেমেন্দ্র কুমার রায়ের লেখা জয়ন্ত ও মানিকের কাহিনী রত্নপুরের যাত্রী প্রথম পর্ব। গল্পটা আপনাদের কেমন লাগছে অনুরোধ করব দয়া করে কমেন্টসে লিখে জানাবেন। খুব তাড়াতাড়ি আবার ফিরে আসছি রত্নপুরের যাত্রী দ্বিতীয় পর্ব নিয়ে। ভালো থাকবেন, পাশে থাকবেন। ধন্যবাদ।